এখনো আশ্রয়হীন শেখ হাসিনা, সমাধানে মরিয়া বন্ধু ভারত। কেন তাকে নিচ্ছে না কোনো দেশ? পালিয়ে নির্বাসনে গিয়ে জীবন বাঁচিয়েছে বিশ্বের অনেক স্বৈরশাসক। কি হয়েছিল তাদের শেষ পরিণতি? শিগগিরই ইসরায়েলে জোরালো হামলা হবে, হুঁশিয়ারি হিজবুল্লাহ নেতার। কি বলছে ইরান? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এখনো কোথাও রাজনৈতিক আশ্রয় পাননি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই তার আশ্রয় খুঁজতে মরিয়া বন্ধু ভারত। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে ব্যাপারে আলোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে সংকটের কোনো সুরাহা হয়নি। অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনার উপরই নির্ভর করছে তিনি কোথায় যাবেন। তবে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা যেতে চাইলেও কি তাকে আশ্রয় দিতে রাজি হবে দেশগুলো? শেষ পর্যন্ত কোথায় মিলবে তার ঠাঁই? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। কোথাও আশ্রয় মেলেনি। দেশ ছাড়ার 4 দিন পরও কোনো দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি। এমনকি যে বন্ধু দেশে আছেন, রাজনৈতিক ও কূটনৈতিক কারণে সেখানেও থাকতে পারবেন না তিনি। তাহলে কোথায় যাবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? কোনো দেশ কি নেবে তাকে? শেখ হাসিনার চরম এই সংকট সমাধানে উঠে পড়ে লেগেছে ভারত। দেন দরবার চলছে বিভিন্ন দেশের সাথে। এর মধ্যে যুক্তরাজ্যকে রাজি করাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সাথে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাদের আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে শেখ হাসিনা ইস্যুতে কি আলোচনা হয়েছে তা জানাননি তিনি। সেই সাথে শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সে ব্যাপারে স্পষ্ট কোনো মন্তব্যও করেননি তিনি। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনার উপরই নির্ভর করছে তার ভবিষ্যৎ পরিকল্পনা। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এরই মধ্যে ব্যাখ্যা করেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসার অনুমোদন একটি সংক্ষিপ্ত নোটিশে দেয়া হয়েছিল। তবে শেখ হাসিনার পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করা এখন ঠিক হবে না। বাংলাদেশের জনগণের ঘনিষ্ঠ বন্ধু ভারত, তাই আমরা চাই যত দ্রুত সম্ভব সেখানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক, স্বাভাবিক জীবন শুরু হোক। প্রশ্ন উঠেছে, কেন কোনো দেশ শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না? যুক্তরাষ্ট্র এরই মধ্যে শেখ হাসিনার ভিসা বাতিল করেছে। ফিনল্যান্ডের কাছ থেকেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি। আর যুক্তরাজ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহেনা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক, যিনি ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্টারি সেক্রেটারি পদে আছেন। তারপরও এখনো যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি মেলেনি শেখ হাসিনার। ব্রিটিশ সরকার বলছে শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার ক্ষেত্রে কৌশলগত বাধা আছে, আর সেটা যুক্তরাজ্যের অভিবাসন আইন ঘিরে। যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই। এমনকি যুক্তরাজ্যের বাইরে থেকেও কেউ দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না। সেক্ষেত্রে ভিসা নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে থাকতে হবে। এরপরই যে কেউ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারবেন। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে সমস্যাটা সেখানেই। তার যুক্তরাজ্যের বৈধ কোনো ভিসা নেই, এমনকি নেই কূটনৈতিক ও অফিসিয়াল কোনো পাসপোর্টও। ফলে রাজনৈতিক আশ্রয় চাইতে হলে শেখ হাসিনাকে পাসপোর্ট ভিসা করিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর দেশটিতে থাকতে হবে। এরপরে তিনি আশ্রয় চাইতে পারবেন। এছাড়া বেলারুশ, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের নাম শোনা যাচ্ছে যেখানে রাজনৈতিক আশ্রয় পেতে পারেন শেখ হাসিনা। তবে শেষ পর্যন্ত কোন দেশে তিনি আশ্রয় পাচ্ছেন বা আদৌ পাবেন কিনা সেটা এখনো পরিষ্কার নয়। অবশ্য দিল্লি বলে দিয়েছে যতদিন প্রয়োজন তাকে তারা রাখবেন, তবে সেটা স্থায়ী নয়। কারণ তাহলে প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক সংকট দেখা দেবে। এতে চরম বিপাকে পড়বে ভারত। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সজীব ওয়াজেদ জয়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়াকে ব্যক্তিগত উল্লেখ করে বলা হয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছুই বলার নেই। নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এসব প্রতিক্রিয়া দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগের বিষয়টিও নজরে আছে ওয়াশিংটনের। মিলার আরও বলেন, যুক্তরাষ্ট্র দেখতে চায় যে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক নীতিমালা মেনে সিদ্ধান্ত গ্রহণ করছে এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানাচ্ছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদী তিনি। আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভিডিও বার্তা নিয়ে
কোনো মন্তব্য করতে রাজি হননি মিলার। বলেছেন জয়ের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত মতামত। শেখ হাসিনার দেশত্যাগ ও সহিংসতার জেরে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা উদ্বেগজনক হারে বেড়েছে বলে দাবি করেছে ভারত। তারা বলছে গেল 24 ঘন্টায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ায় সংখ্যা 600-র কাছাকাছি। ছাত্র জনতার গণবিক্ষোভে গত সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরই সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করে ভারত। কড়া নজরদারির জন্য বিএসএফ এর বাড়তি সদস্য মোতায়েন করে টহলের পরিমাণ বাড়ানো হয়। এমন পরিস্থিতিতে বিএসএফ এর তরফ থেকে জানানো হয়েছে বুধবার বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে যাওয়া বড় একটি দলকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ বেড়ুবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে চাচ্ছিলেন তারা। বিএসএফ এর দাবি, দেশ ছাড়ার এই বহরে থাকা নারী পুরুষের কেউ কেউ জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করে ভারতে ঢুকতে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন। সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হলে অনেকেই চলে যান, তবে বুধবার সন্ধ্যার পরেও অনেককে সীমান্তের বাংলাদেশ অংশে বসে থাকতে দেখা গেছে। তবে ভারতের দাবি করা ব্যাপক হারে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে গুজব আর উস্কানি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের একাংশ। ক্ষমতার রাশ হাত থেকে ফসকে গেলেই ফুরিয়ে যায় শাসকের শক্তি। স্বৈরাচারী শাসনের চাপে ধীরে ধীরে বিশাল আকার ধারণ করে জনতার আক্রোশ। জীবন বাঁচাতে শেখ হাসিনার মতো পালানো ছাড়া আর কোনো পথ খোলা থাকে না তাদের। বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে দেশ ত্যাগ করতে দেখা গেছে ক্ষমতা হারানো স্বৈরশাসকদের। কেউ পালিয়েছেন স্বেচ্ছায়, কাউকে পাঠানো হয়েছে নির্বাসনে। এই তালিকায় আছে শ্রীলঙ্কা, লিবিয়া, মিশর, ইরান, পাকিস্তান সহ বিভিন্ন দেশের বিখ্যাত সব রাষ্ট্রনেতার নাম। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দেশ ছাড়ার জন্য ঘণ্টাখানেকেরও কম সময় পেয়েছিলেন প্রধানমন্ত্রীর পদ হারানো শেখ হাসিনা। তাড়াহুড়া করে পালাতে গিয়ে সাথে নিতে পারেননি নিত্য ব্যবহারের জিনিসপত্র। সর্বোচ্চ ক্ষমতা থেকে পতনের পর এমন করেই দেশ ছাড়তে হয়েছে বিশ্বের আরও অনেক রাষ্ট্রপ্রধানকে। কেন দেশ ছাড়তে বাধ্য হন স্বৈরাচারী শাসকেরা? নিজের বাড়িঘর ছেড়ে কোথায় যান তারা? বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর ব্রিটেন, আমেরিকা কিংবা অন্য কোনো পশ্চিমা দেশ হাসিনাকে আশ্রয় দেবে কিনা সেটা এখনও অনিশ্চিত। 5 আগস্ট সোমবার গণভবন ছেড়ে যান 76 বছর বয়সী নেত্রী। খবর ছড়িয়ে পড়তেই সেখানে ঢুকে পড়ে সাধারণ জনতা। ভাঙচুর, লুটপাটে তছনছ হয়ে যায় হাসিনার সরকারি বাসভবন। প্রায় একই ঘটনা ঘটেছিল শ্রীলঙ্কায়। 2022 সালে ক্ষমতা হারানোর পর মালদ্বীপে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দেশকাল সীমানা ভিন্ন হলেও জনতার গলা চেপে গড়ে ওঠে স্বৈরশাসকদের রাজত্ব। যখনই হাত থেকে ফসকে যায় ক্ষমতার লাগাম, তখনই তাদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে পরিস্থিতি। তৈরি হয় দীর্ঘমেয়াদে শাস্তি, কারাদণ্ড কিংবা জীবনের ঝুঁকি। গণ অভ্যুত্থান, বিপ্লব ও গৃহযুদ্ধের কারণে ক্ষমতা হারানোর অবস্থা তৈরি হলে দেশের বাইরে নিরাপদ আশ্রয় খোঁজেন এসব শাসক। জনগণের আক্রোশ থেকে বাঁচতে বেশিরভাগ ক্ষেত্রেই পালিয়ে যাওয়াই হয় একমাত্র পথ। গণ অভ্যুত্থানের এক উল্লেখযোগ্য নজির আরব বসন্ত। 2011 সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে শুরু হওয়া আন্দোলন কাঁপিয়ে দেয় গোটা অঞ্চল। জনবিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে সৌদি আরব পালিয়ে যান তিউনিসিয়ার স্বৈরশাসক বেন আলী। বিক্ষোভের ঢেউয়ে ধসে পড়ে মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের 3 দশকের রাজত্ব। পালানোর সুযোগ পাননি তিনি। 2012 সালে তাকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি ছিলেন একসময়ের বিশ্বখ্যাত নেতা। আরব বসন্তের প্রেক্ষাপটে তার বিরুদ্ধে গড়ে ওঠে বিদ্রোহ। বিক্ষোভ থামাতে শেখ হাসিনার মতোই মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করেছিলেন গাদ্দাফি। পরিণামে শুরু হয় গৃহযুদ্ধ। গাদ্দাফিকে উৎখাতে সামরিক শক্তি ব্যবহার করে ব্রিটেন ও ফ্রান্স। 42 বছরের ক্ষমতা শেষ হলে পালাতে গিয়ে ধরা পড়েন বিদ্রোহীদের হাতে, খুন হন গাদ্দাফি।
পশ্চিমা দেশগুলোর মিত্র হলেও ইসলামী বিপ্লবের মুখে ইরানের গদি হারান খামেনি পূর্ববর্তী শাসক মোহাম্মদ রেজা পাহলভি। দেশজুড়ে গণ আন্দোলন প্রবল হয়ে উঠলে তাকে ছেড়ে যায় পশ্চিমা বন্ধুরা। ১৯৭৯ সালে শাহের ক্ষমতা চুক্তির মধ্য দিয়ে ইরানে শেষ হয় রাজতন্ত্রের শাসন। পতনের পর তার ভাগ্যে জুটে মিশরে নির্বাসিত জীবন। ২০২১ সালে তালিবান সরকার ক্ষমতা দখল করলে একইভাবে আফগানিস্তান ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি। আন্তর্জাতিক অঙ্গনে গত এক যুগ ধরে আয়রন লেডি হিসাবে পরিচিত ছিলেন শেখ হাসিনা। প্রায় ১৬ বছর ধরে ছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তবে ক্ষমতাচ্যুত হবার পর তার মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি বাংলাদেশের অন্য কোনো শাসক। হাসিনার দীর্ঘদিনের রাজত্বের এমন পতন যেন মনে করিয়ে দিল কার হাতে থাকে রাষ্ট্রের সত্যিকারের ক্ষমতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। হানিয়া হত্যার প্রতিশোধ নিতে শিগগিরই ইসরায়েলে জোরালো হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। জানান, ইরান যখনই চাইবে তখনই হবে হামলা। একই হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে হানিয়াকে হত্যার চড়া মাসুল দিতে হবে ইসরায়েলকে। তবে এত হুমকিতেও থেমে নেই গাজা ভূখণ্ডে ইসরায়েলের নৃশংস হামলা। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ইসরায়েল ও লেবাননের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের জোরালো হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। জানান, ইরান যখনই চাইবে তখনই হামলা হবে। একই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরিও। বলেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল যে কৌশলগত ভুল করেছে তার চড়া মূল্য দিতে হবে নেতানিয়াহু সরকারকে। বিশ্লেষকদের শঙ্কা, যে কোনো সময় ইরানের হামলায় বিধ্বস্ত হতে পারে ইসরায়েল। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলের একটি গাড়ি লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহতের সঠিক সংখ্যা পাওয়া যায়নি। হিজবুল্লাহও ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। ইসরায়েল অবশ্য ইরান এবং হিজবুল্লাহকে মোকাবেলায় কড়া বার্তা দিয়েছে। এমনকি হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে এমন ত্রিমুখী যুদ্ধ পরিস্থিতির মধ্যে গাজায় একের পর এক হামলা চালাচ্ছে দখলদাররা। গাজার দক্ষিণ এবং মধ্যাঞ্চলে হামলা চালিয়ে অন্তত ২৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এর মধ্যে খান ইউনিসের তাঁবুতে আশ্রয় নেয়া এক মা এবং তার সন্তান সহ ৫ জনকে পুড়িয়ে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আমি খান ইউনিসের আল দারা থেকে আসছিলাম। ২০০ মিটার পথ পার হওয়ার পর পেছনে তাকিয়ে দেখি আগুন জ্বলছে। কয়েকজন ফিলিস্তিনি মাটিতে পড়ে আছেন, তাদের গায়ে আগুন জ্বলছে। ওখানে কোনো অ্যাম্বুলেন্স এবং গাড়ি না থাকায় আমরা তাদের একটি পিকআপে তুলে দেই। এটি একটি ভয়াবহ দৃশ্য ছিল। শুধু হামলা নয়, গাজা দখল এবং ফিলিস্তিনিদের গাজার খান ইউনিস থেকে বাস্তুচ্যুত করতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু সেনারা বলছে, খান ইউনিসে হামাস যোদ্ধাদের রকেট হামলা প্রতিহত করতে তারা সেখানে পাল্টা হামলা চালাচ্ছে। তাই শহরটির বানি সুহেইলা, আবাসান, খুজা এবং শেখ নাসের থেকে ফিলিস্তিনিদের দ্রুত আল মাওসি সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েল নৃশংস হামলা চালিয়ে গেল ২৪ ঘন্টায় অন্তত ৭৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে, আহত শতাধিক। গেল ১০ মাসে হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা ৩৯,৭০০ ছাড়িয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইসরায়েলি হামলার মধ্যে গাজায় পোলিও নিয়ন্ত্রণে কোনো ধরনের কর্মসূচি পালন করা যাচ্ছে না। এতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে পোলিও রোগ। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মুসলিম ও অভিবাসন বিরোধীদের দাঙ্গা, সহিংসতা আর বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের লন্ডন, ব্রিস্টল সহ বিভিন্ন শহর। থমথমে পরিস্থিতিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। আতঙ্কে রয়েছে যুক্তরাজ্যের মুসলিমরা। মুসলিমদের অভিযোগ, উগ্রপন্থীরা উস্কানি দিয়ে তৈরি করেছে এমন পরিস্থিতি। ৩ শিশুকে ছুরিকাঘাতের জেরে দাঙ্গার পর বুধবার যুক্তরাজ্যের বিভিন্ন শহরে রাজপথে নামে হাজারো জনতা। জাতিবিদ্বেষ বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বন্ধ হয়ে যায় যান চলাচল। এমন পরিস্থিতিতে কোনো কোনো প্রতিষ্ঠান হোম অফিসের ব্যবস্থা করে। সহিংসতার শঙ্কায় রাস্তার পাশের হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন শোরুম বন্ধ করে দেওয়া হয়। প্রতিবাদী মিছিলে অংশগ্রহণকারীরা অভিবাসীদের আশ্বস্ত করে স্বাগত জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেন।
লিভারপুল, ওয়ালথামস্টো, নর্থ ফ্রিঞ্চলি, ব্রিস্টল, ব্রাইটল, নিউক্যাসল, অ্যাক্রিংটন, সাউদাম্পটন সহ বিভিন্ন শহরে এসব কর্মসূচি এলাকা ভেদে চলে রাত পর্যন্ত। স্বল্প পরিসরে পাল্টা মিছিল করে অভিবাসী বিরোধী উগ্রপন্থীরা। 29 জুলাই ছুরিকাঘাতের ঘটনায় অভিবাসন প্রত্যাশী মুসলিম যুবকের নাম আসলে হামলা হয় মসজিদ ও মুসলিম অভিবাসীদের উপর। তবে পরে জানা যায় ওই হামলাকারী ব্রিটিশ নাগরিক। দাঙ্গায় জড়িত 4 শতাধিক সন্দেহভাজনকে আটকের পর অভিযোগ গঠন করা হয়েছে অন্তত 140 জনের বিরুদ্ধে। যতদিন পর্যন্ত রাশিয়া প্রয়োজন বোধ করবে যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। বলেন, ইউক্রেনকে যথাযথ শিক্ষা দিতে দেশটির রাজধানী কিয়েভ ও অন্যান্য অংশে যুদ্ধ চালিয়ে যেতে চায় রাশিয়া। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্ট। 6 আগস্ট রাশিয়ার সীমান্তবর্তী কার্স্ক প্রদেশে গোলা ও ড্রোন দিয়ে বড়সড় হামলা চালায় ইউক্রেন। এতে 5 জন নিহত ও 6 শিশুসহ 31 জন আহত হন। ওই হামলার চরম বদলা নেয়ার হুঁশিয়ারি দিচ্ছে রাশিয়া। বুধবার টেলিগ্রামে দেশটির সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানান, ইউক্রেনকে শিক্ষা দিতে সামরিক অভিযানের পরিসর আরও বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, কেবল নিজেদের ভূমি পুনরুদ্ধার ও নাৎসিপন্থীদের শায়েস্তা করাই আর চলমান সামরিক অভিযানের লক্ষ্য নয়। রাশিয়ার উচিত ইউক্রেনের আরও গভীরে অগ্রসর হওয়া। রুশ বাহিনী কতদূর এগোবে তার কোনো সীমারেখা থাকা উচিত নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তা ছাড়িয়েও অগ্রসর হওয়া দরকার রুশ বাহিনীর। ওদেসা, খার্কিভ সহ অন্যান্য অঞ্চলের গভীর পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, কেবল রাশিয়া যখন নিজের স্বার্থ সুসংহত করবে ও যথেষ্ট হয়েছে বলে মনে করবে তার আগ পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যেতে হবে। পশ্চিমা প্রভুদের কাছ থেকে আরও বেশি অর্থ ও সামরিক সহায়তা পাওয়ার উদ্দেশ্যে দুর্বল হতে থাকা ইউক্রেনীয় বাহিনী কার্স্ক প্রদেশে ওই হামলা চালিয়েছে বলে অভিমত দিমিত্রি মেদভেদেভের। এর মধ্য দিয়ে নিজের দুর্বলতাকে শক্তি আকারে প্রদর্শনের চেষ্টা চালিয়েছে ইউক্রেন। হিজল জোবায়ের, বাংলাভিশন। তীব্র তাপদাহের কারণে দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ অংশে জারি করা হয়েছে সতর্কতা। গরমজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়া এ পর্যন্ত মারা গেছেন 17 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ অংশে উচ্চ তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত সিউলের তাপমাত্রা সর্বোচ্চ স্তরে বৃদ্ধি পায়। তাপজনিত রোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় এই পর্যন্ত মারা গেছেন 17 জন। চলতি বছরের মে মাস থেকে গত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা 1810 জনে গিয়ে পৌঁছে। উচ্চ তাপমাত্রার কারণে দক্ষিণ কোরিয়ার পেশাদার বেসবল লীগ শুক্রবার তাদের খেলা বাতিল করে। প্রায় 42 বছরের ইতিহাসে উচ্চ তাপমাত্রার কারণে প্রথমবারের মতো গ্রুপটি তাদের খেলা বাতিল করে। মঙ্গলবার সিউল মেট্রো লাইন 4-এর প্রায় 300 জনেরও বেশি যাত্রী গাড়িতে পোড়া গন্ধ এবং ধোঁয়ার কথা জানান। দক্ষিণ কোরিয়ায় গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার পর উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হয়। ব্যাপক চাহিদার মধ্যে ইতোমধ্যে দেশটিতে বিদ্যুৎ খরচও বৃদ্ধি পেয়েছে। দেশটির অনেক আবাসিক এলাকায় বড় আকারে বিদ্যুৎ বিভ্রাট হতে দেখা যায়। এমনকি 18 ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয় জনগণ। ইফাত জাহান, বাংলাভিশন। সুদানে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি ভিত্তিতে সহায়তা বাড়াচ্ছে WFP। বুধবার সংস্থাটি সতর্ক করে দিয়ে বলছে, চলমান গৃহযুদ্ধের কারণে দিন দিন সুদানে দুর্ভিক্ষ পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2023 সালের 15 এপ্রিল থেকে ভয়াবহ সংঘাত চলছে সুদানিজ আর্মড ফোর্সেস SAF ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে। চলমান এই গৃহযুদ্ধে এরই মাঝে প্রায় 17,000 মানুষের প্রাণহানি হয়েছে। পরিসংখ্যান বলছে, এ সংঘাতের ফলে সুদানের অন্তত 1,07,00,000 মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। এছাড়া আরও প্রায় 22 লাখ মানুষ শরণার্থী হয়েছে পার্শ্ববর্তী দেশগুলোতে। গৃহযুদ্ধের বাস্তবতায় সুদান জুড়ে তীব্র খাদ্য সংকট ও দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে দেশটিতে জরুরি ভিত্তিতে সহায়তা বাড়াচ্ছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP।
বুধবার WFPর হেড অব কমিউনিকেশনস লেনি কিঞ্জলি জানান, এরই মাঝে উত্তর সুদানের জমজম শরণার্থী শিবিরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এখানে আছে প্রায় 5 লাখ শরণার্থী। এর বাইরেও সুদান জুড়ে আরও 13টি অঞ্চল দুর্ভিক্ষের কিনারে বলে জানান তিনি। যেসব অঞ্চল তীব্র খাদ্য সংকটে আক্রান্ত সেসব জায়গায় জরুরি সহায়তা বাড়াচ্ছে WFP। অনেক অঞ্চলে যথাসময়ে সহায়তা পৌঁছাতে পারলে দুর্ভিক্ষ ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে। কিঞ্জলি জানান, সুদানের রাজধানী খার্তুমে প্রায় 90,000 মানুষ ভয়াবহ মাত্রার খাদ্য সংকটে ভুগছে। 1.5 বছর আগেও এখানে খাদ্য সংকট ছিল না, কিন্তু এখন এমন অনেক এলাকা আছে যেখানে মানুষ পানির সাথে বিভিন্ন খাদ্যশস্য মিশিয়ে কেবল একবেলা খেয়ে কোনো রকম বেঁচে আছে। সুদানে এই দুর্ভিক্ষ মোকাবেলায় অবিলম্বে আরও সহায়তা বাড়ানোর আহ্বান জানাচ্ছে WFP। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সঙ্গে থাকায় ধন্যবাদ।